আমি আজকে এই নাকের কয়েকটা ছোট ছোট ডিজিজ নিয়ে কথা বলবো। এর মধ্যে দেখাই যাচ্ছে এগুলো একসাথে গ্রুপ করে নাকের খুব সিম্পল কন্ডিশনস, ফ্রিকুয়েন্টলি এনকাউন্টার্ড, এবং এগুলো নিয়ে প্রায় এসএকিউ আসে, এগুলো কেস হিসেবেও আসে। আমাদের সেপ্টাল ডিসঅর্ডার্স তো আসেই কমনলি। কাজেই নাকের এই কয়েকটা জিনিস একসাথে গ্রুপ করে বিএনডিসির কারিকুলাম ওইভাবে করা। ফরেন বডি নোজ, ট্রমা টু দ্য নোজ, ফ্র্যাকচার নেজাল বোন, septal disorders, septal hematoma, septal abscess, septal perforation, deviated nasal septum. অফিস deviated nasal septum কেসই দেওয়া হয়। কাজেই আমরা এই কয়েকটা জিনিস নিয়ে আজকে আলাপ আলোচনা করব। ইনশাআল্লাহ এগুলা যারা শুনবে মনোযোগ দিয়ে ওরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসেও জিনিসগুলা খুব ইজিলি ডায়াগনোসিস করতে পারবে এবং কিছু কিছু ট্রিটমেন্ট করতে পারবে, কিছু কিছু নিয়ারেস্ট ইএনটি স্পেশালিস্টের কাছ থেকে তার পেশেন্ট খুব ভালো চিকিৎসা পাবেন, এটা আশা করি আমি আজকে এই নাকের এই কয়েকটা ডিজিজ নিয়ে কথা বলা শুরু করলাম। ফরেন বডি নোজ ইটিওলজি বলতে আমরা যেভাবে বুঝি ঠিক ব্যাপারটা এরকম না, তবুও কাছাকাছি দেখা যায় যে নাকের ভিতরে বাচ্চারাই শুধু ফরেন বডি ঢুকায়। বড়দের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল ছাড়া কোনো ইনজুরি বা ট্রমা ছাড়া সাধারণত যায় না, কিন্তু মেন্টাল ডিসঅর্ডার যাদের থাকে সাইকোলজিক্যালি যারা নর্মাল না তাদের অনেক সময় নাকে ফরেন বডি ঢুকে থাকে। কাজেই ফরেন বডি নোজের জন্য তাহলে আমাদের এই গুরুত্বপূর্ণ কথাই হলো যে এটার এক্স্যাক্টলি কোনো ইটিওলজি নাই, তবে বাচ্চারা কেন নাকে ফরেন বডি দেয় প্রায় বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যায়, এবং এটা কখনো কখনো খুব বড় ধরনের ইমার্জেন্সি হয়ে দাঁড়ায় যখন নাক থেকে রক্ত আসে বা যখন নেজাল ফরেন বডি, যখন ব্রঙ্কিয়াল ফরেন বডি হয়ে যায় তখন এটা কেন দেয় সেটা হলো বাচ্চাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের প্রবণতা বেশি থাকার কারণে এই আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফ্লামেশনের জন্য, অ্যালার্জি হোক, ইনফ্লামেশন হোক, ইনফেকশন হোক, ইরিটেশন হয় বেশি, এবং ইরিটেশনের কারণে বাচ্চারা যেটা সেটা দিয়ে নাকের মধ্যে দিয়ে থাকে। আর যাদের মেন্টাল ডিসঅর্ডার আছে ওনারা তো যে কোনো কাজই করতে পারেন নাকে ফরেন বডিতে। আমরা ফরেন বডিকে সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা হলো অর্গানিক ফরেন বডি, একটা ইনঅর্গানিক ফরেন বডি। এই নাকের এই ফরেন বডির সাথে অনেক সময় আমি দেখেছি পরীক্ষা নিতে যে একটা নেজাল ফরেন বডির একটা কার্ড টানলো একটা ছেলে, হঠাৎ করে এক্সামিনার জিজ্ঞেস করলো যে তোমার কানে যদি একটা পোকা ঢুকে তুমি প্রথমে কি করবে, এটাকে মেরে ফেলতে হবে, এরকম কোশ্চেনের দিকে চলে যায়। বাট আমরা নাকের ফরেন বডি যখন বলবো এখানে কিন্তু খেয়াল করতে হবে যে অর্গানিক এবং ইনঅর্গানিক। অর্গানিক ফরেন বডি এবং ইনঅর্গানিক ফরেন বডি এই ক্লাসিফিকেশনের আগেও কিন্তু আরেকটা জিনিস থেকে যে লিভিং ফরেন বডি এবং নন লিভিং ফরেন বডি। নন লিভিং এর মধ্যে অর্গানিক হতে পারে, ইনঅর্গানিক হতে পারে। এবং কমনলি বাচ্চারা কি ধরনের জিনিস দিয়ে থাকে, পেপার, চক, বাটন, পিবল, সিডস, কখনো কখনো ইনফেকশন হয়ে ম্যাগট পর্যন্ত হয়, কোনো টয়, কোনো ফোম, ব্যাটারি, এগুলো ফরেন বডি হিসাবে আমরা সাধারণত নাকের মধ্যে দেখে থাকি। দি লিস্ট ইজ, বাচ্চার যে কোনো জিনিসই ঢুকাতে পারে। এখন তো ইলেকট্রনিক জিনিসের পার্টস টার্টস এবং তার বা কোনো ছোটখাটো বাটন, ইলেকট্রনিক গেজেটস এর ইয়ে চলে আসছে, ফরেন বডি হিসাবে আমরা দেখতে পাই। কাজে এগুলা ফরেন বডি যে কিছুই হতে পারে, কিন্তু নাক থেকে এটা সহসা বের করে ফেলতে হয়। আমি কয়েকটা ফরেন বডি নোজের সাধারণ ছবি দেখাচ্ছি। এটা হলো সিট, এটা হলো একটা বাটন, এটা নাকের ভিতরে কোনো টয়ের অংশ, এটা তো ওল্ড ফোম পচে টচে অনেকদিন থেকে এরকম হয়ে আছে। এখানে সাদা যে কোনো ব্যাটারি জাতীয় জিনিস, ব্যাটারি এক্সরে করলে সামনে থেকে পিছন থেকে এক্সরে করলে, সাইড থেকে এক্সরে করলে এরকম গোল দেখা যায়, সামনে পিছনে এক্সরে করলে এজ পড়ে বলে এরকম দেখা যায়। এনিথিং ক্যান বি, বাট এক্সরে প্রায় সময় দেখি আমাদের কাছে যখন রুগী আসে একটা এক্সরে করে নিয়ে আসে, কিন্তু এক্সরে আসলে খুব দরকার হয় না আনলেস এটা রেডিও ওপেক না হয়। মোস্ট অফ দ্য ফরেন বডিজ আর নট রেডিও ওপেক। তারপরেও ব্যাটারি বা এগুলা, ব্যাটারির একটা জিনিস হয় কি, পানির মধ্যে, নাকের মধ্যে তো সিক্রেশন থাকে, কাজে নাকের পানির মধ্যে ডুবে থাকলে এখান থেকে এক্সকোরিয়েশন হয়, কেমিক্যাল লিবারেট করে, লিকিং হয়, নাকে সেপ্টাম পারফোরেশন হয়ে যায় এবং আশপাশে আরো অনেক টিস্যু ডিস্ট্রাকশন হয়। একটা সিড বা একটা বিন, এদের থেকেও কিন্তু অয়েলি ম্যাটেরিয়াল বেরিয়ে, এবং যখন ফরেন বডি রিমুভ করতে হয় তখন টোটালি রিমুভ করতে হয় এবং রিমুভ করার পরে আবার চেক করতে হয়
এগুলা রিমুভ করার পরে আবারও চেক করতে হয় কোনো অংশ রয়ে গেল কিনা বা আরেকটা রয়ে গেল কিনা। এগুলা ইম্পর্টেন্ট। A child with unilateral a child with unilateral foul smelling nasal discharge, what is your diagnosis? অথবা 3 years old child has come to you with unilateral foul smelling nasal discharge and occasional blood stain, এরকম করে প্রশ্ন আসে এবং এই প্রশ্নটা আসে আসতেছে সবাই মুছে টুছে দেয়, তারপরে যখন ব্লাড স্টেইন দেখে তখন আরো ভয় পেয়ে যায়, এগুলা বাচ্চাদেরকে আমাদের কাছে নিয়ে আসে যে এই একটা বাচ্চার যদি এক নাকের নেজাল ডিসচার্জ ইন এ ভেরি লিটল চাইল্ড, এবং এটা ডায়াগনস্টিক অফ ফরেন বডি নোজ, ওল্ড ফরেন বডি, এবং কখনো কখনো এটা রেডিও হয়। এই যে ওল্ড ফরেন বডি এই শব্দটা যে লেখে তার নাম্বারটাই পারফেক্টলি হয়, এবং পরবর্তী জিনিসগুলো কি হবে, নাক বন্ধ থাকবে, ডিসচার্জ হবে, নাক থেকে রক্ত আসছে, ব্যথা করছে, বাচ্চা কান্নাকাটি করে, বা কোনো সময় কোনো অসুবিধাই করে না বাচ্চা, মা দেখতে পায় এরকম গন্ধ আসছে বা অন্যান্যরা দেখতে পায়। কাজে এগুলা এইভাবে এগুলা ক্লিনিক্যাল ফিচার এবং প্রেজেন্টেশন যোগ করে লিখে ফেলতে হয়। এই ফরেন বডি চাইল্ডহুড ইউনিলাটারাল ডিসচার্জ ভালো ইলুমিনেট করে দেখলে নাক থেকে এরকম ডিসচার্জ প্লাস কখনো ব্লাড স্টেনিং, এবং রিমুভিং এর জন্য ফার্স্ট অ্যাটেম্প ইজ দ্য বেস্ট অ্যাটেম্প, একটা কথা এখানে লেখা আছে। এবং কখনো কখনো যদি ওল্ড ফরেন বডি নোজ হয়, ইট ইজ অলওয়েজ বেটার টু রিমুভ আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, কারণ বেটার ইজ আর ইমার্জেন্সিস, এটা আমরা বলেছি। এবং কেন জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে হয়, কারণ বাচ্চাদের এখান থেকে একটা জিনিস হলো যে প্যারেন্টসদের সামনে এটা যদি ধরে আমরা বের করি, তাহলে কিন্তু যেহেতু একটা ওল্ড ফরেন বডি আশপাশে অনেক জায়গায় এক্সকোরিয়েটেড হয়ে আছে, নাক এমন একটা সেন্সিটিভ জায়গা, এখান থেকে এত ভাস্কুলার, এত ইজিলি গেট আলসারেটেড দি মিউকোসা, এবং এত ভাস্কুলার যে ব্লাড ভেসেল গুলো আমরা ডিসকাস করেছি, এটা ফরেন বডি নিয়ে আসলে হুড় হুড় করে রক্ত ছুটে বাবা মা ফিট হয়ে যায়। হ্যাঁ, কোনো কোনো সময় একদম সিন ক্রিয়েট করে ফেলে। সেই জন্য ইট ইজ বেটার প্যারেন্টসদের সামনে না করে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে ওটিতে নিয়ে করা। তাইলে আর বাচ্চাদের একটা জিনিস হলো খুব খেয়াল করার বিষয়, বাচ্চারা যখন কাঁদে করে টাইনার কাঁদে, যার কারণে দেখা যায় একটা ফরেন বডি নাক থেকে যদি কোনোভাবে একবার স্লিপ করে, ডিসলস করে, এটা ব্রঙ্কিয়াল ফরেন বডি হয়ে যায়। এবং একটা ব্রঙ্কিয়াল ফরেন বডি মানে তো ডেফিনেটলি শুধু অ্যানাস্থেসিয়া না, এটা বিরাট ইস্যু হয়ে যায়। এটা ব্রঙ্কিয়াল ট্রি থেকে হান্ট করে আনা, কোথায় এটা চলে গেল ভিতরে, সেখান থেকে খুঁজে বের করা। কাজেই এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু যে ফরেন বডি should not be touched, all foreign body under local anesthesia, অথবা টাওয়াল দিয়ে পেঁচিয়ে ধরে জোর করে যদি করে, এটা একটা কথা, কিন্তু এতে মানুষের সাইকোলজিক্যাল ট্রমা হয়। কিন্তু সবচেয়ে বেস্ট হলো জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করা, ভেরি সিম্পল। আজকে অ্যানেস্থেসিয়া বাচ্চাদের জন্য খুবই সেফ, খুবই সেফ। ফরেন বডি থেকে যে সমস্ত কমপ্লিকেশন হয় তার মধ্যে রাইনোলিথ একটা, এবং যে সমস্ত ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের কথা আমরা চিন্তা করব, সেখানে হলো যে ডিপথেরিয়া একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এবং নেজাল মায়াসিস, আমি একটা ছবি দেখিয়েছি যে ম্যাগটস, একিউট ইউনিল্যাটারাল সাইনোসাইটিসও কিন্তু হতে পারে। ট্রিটমেন্ট হলো রিমুভাল আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। কেন জেনারেল অ্যানেস্থেসিয়া আমি এক্সপ্লেন করেছি, এই জন্যই অনেক সময় এত ছোট জিনিস, এত সামান্য জিনিস, এগুলো বাচ্চাদেরকে ওপিডি হিসেবে আসলো, জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে বের করে চলে গেল, এরকমই করা হয়। এদেরকে কিন্তু অ্যানেস্থেসিয়া দিয়ে হাসপাতালে ভর্তি করে ইয়ে করে ওরকম করতে হয় না। কাজেই এটা অ্যানেস্থেসিয়া দিয়ে রিমুভ করতে হয়। যদি আমরা ট্রিটমেন্ট না করি, তাহলে রাইনাইটিস, সাইনোসাইটিস, রাইনোলিথ, ট্রাকিওব্রঙ্কিয়াল ফরেন বডি হওয়া, এগুলো নিয়ে আমরা কথা বলছি। অনেকদিন থাকলে দেখা যায়, আমি এরকমও দেখেছি একদম নাকের সেপ্টাম পারফোরেশন হয়ে, সাইনাসের ওয়াল পারফোরেশন হয়ে, সাইনাসের ভিতরে ঢুকে সারাউন্ডিং অনেক ময়লা জমে একটা রাইনোলিথ হয়ে একটা ফরেন বডি, যেটা নিডাস হিসেবে কাজ করলো সেন্ট্রালি, সেখানে এখান থেকে বের করার জন্য অনেক বড় সার্জারি করে, কারণ কেটে বের করতে হবে তো। এবং অনেক সময় বেশি দিন থাকলে রাইনোলিথ এত শক্ত হয়ে যায় যে এটাকে বের করা, ডেলিভারি করাই খুব কঠিন হয়ে যায় নাক থেকে। আমরা ফরেন বডির মধ্যে রাইনোলিথ অর্থাৎ নেজাল কনক্রিশনস formed around a nidus inside the nose, এটা একটা নেজাল কোনো সিক্রেশন, কোনো আগের কোনো পলিপ, কোনো ফরেন বডির অংশ, বা কোনো রকমের কোনো কিছু চামড়া, এরকম কিছু থেকে রাইনোলিথ হয়। রাইনোলিথ, লিথ শব্দের মানে হলো স্টোন, কেমন কাজে ইউজুয়ালি ফর্মস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অফ এ স্মল এক্সোজেনাস ফরেন বডি। কোনো ব্লাড ক্লট, কোনো ইনস্পিসিয়েটেড সিক্রেশন,
এটার এগেইনস্ট ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ডিপোজিট হয়ে ফরেন বডি হয়। এটা তো এন্ডোস্কোপিক ভিউ, কাজেই যখন আমরা ভিতরে দেখি কখনো কখনো এরকম ছোট হলে নিয়ে আসা যায় নাকের ভিতর দিয়ে, অথবা ঠেলে কোয়ানা দিয়ে পিছনের দিক থেকে দিয়েও আনা যায়। কিন্তু কখনো কখনো কার্ডিওলাক অপারেশন করা লাগে, কখনো কখনো তার মডিফিকেশনও লাগে। হ্যাঁ, মডিফিকেশন মানে একটা অপারেশনকে বলে কার্ডিওলাক অপারেশন। ঠোঁটের নিচে দিয়ে কেটে ম্যাক্সিলারি সাইনাসে ঢুকে মিডিয়াল ওয়াল অফ দ্য ম্যাক্সিলারি সাইনাস ভেঙে নাকের ভিতর থেকে আনতে হয়। কখনো কখনো ল্যাটারাল ওয়াল অফ দ্য নাকের এখানে সামনে থেকে পুরো হাড্ডি ভেঙে আনতে হয়, ওটাকে বলে ডেনকার্টস অপারেশন। এই জন্যই বলছে যে নিডস কার্ডিওলাক, কখনো কখনো মডিফিকেশন টু ডেনকার্টস অপারেশনেও মডিফাই করতে হয়। কাজেই এটা খুব সিম্পল। আমরা কার্ডিওলাক নিয়ে কথা বলেছি আগে, কাজেই আমরা এটা জানি যে কিভাবে কার্ডিওলাক অপারেশন করতে হয়, সাবলেভিয়াল এন্ট্রোস্টমি। নেজাল ট্রমা আরেকটা ছোট্ট জিনিস, কিন্তু খুব অ্যাট টাইমস খুব গুরুত্বপূর্ণ, কারণ নাকে ট্রমা হলে সবচেয়ে যেটা হয় সেটা হলো ইমিডিয়েটলি ব্লিডিং, একটা প্যানিকি সিচুয়েশন। আর একটা জিনিস হলো যে নাকের শেপ চেঞ্জ হয়ে যায়। কাজে এই দুটো জিনিসকে গুরুত্ব রেখে নেজাল ট্রমা, আদারওয়াইজ একটা ট্রমা স্কিন সফট টিস্যু যদি ব্রুইজ অ্যাব্রেশন এগুলো ঠিক হয়ে যায়, কনটিউশন এবং লেসারেশন এগুলো অ্যান্টিবায়োটিক দিলে দেখে। কিন্তু এবং এই যে সফট টিস্যু ইনজুরি এবং স্কিন ইনজুরি, কিন্তু স্কিন যদি কখনো ফুল থিকনেস উঠে যায় তাহলে এখানে স্কার, ফেসের মধ্যে নাক একটা খুব সুন্দর অর্নামেন্ট, এবং এটা কখনোই এই অর্নামেন্টকে অসুন্দর করা যায় না। কোনো একটা দাগ পড়লে এটা একদম ফেসের মধ্যে দাগ মানে মনের মধ্যে একটা দাগ পড়ে যায়। কাজে এটা খুব কেয়ারফুলি করতে হয়। এরকম ছোটখাটো দাগ কিন্তু, এই যে ছোটখাটো দাগ কিন্তু খুব ট্রিটমেন্ট লাগে না। নাক থেকে যখন রক্ত আসে তখন একদম কিন্তু এরকম কেটে গেলে এটাকে সেলাই করে দিতে হয়। কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে গেল ডিফর্মিটি হলো কিনা, কোনো এই যে এরকম কোনো ডিফর্মিটি হয়ে গেল কিনা, স্ট্রেট লাইনে আছে কিনা। কাজে এই নাকের ফ্র্যাকচার যদি হয় নেজাল বোনস, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ডিফর্মিটি এবং কোনো কাট ডিসফিগারেশন, এবং এটা খেয়াল করতে হয়। নাক থেকে ব্লিডিং অল্পক্ষণের মধ্যে বন্ধ হয়ে যায়, কিন্তু ইফ ইট ফলোজ হেমাটোমা অ্যাবসেস তাহলে তো নাকের ডিফর্মিটি পার্মানেন্টলি হয়ে যায়। কাজেই নাকের জন্য আমরা এই ফ্র্যাকচার নেজাল বোন এবং তার ডিফর্মিটি এবং তার কারেকশনটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু ফর মেডিকেল গ্রাজুয়েটস এন্ড জেনারেল প্র্যাকটিশনার্স। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্য যে ফর দ্য টাইমিং, আমাদের কাছে অনেক রুগী আসে যে ঠিক আছে আসছেন, অ্যান্টিবায়োটিক দিলাম, নাকের ড্রপ দিলাম, অ্যান্টিহিস্টামিন দিলাম, এটা মোটামুটি হলো। আপনি আস্তে ধীরে ডাক্তার স্পেশালিস্টের কাছে যান, আপনি ভালো একজন স্পেশালিস্ট দেখান। কিন্তু এটা যদি টাইমটা দেরি হয়ে যায়, অর্থাৎ এই ভাঙা অবস্থায় হাড্ডিটা জোড়া লেগে যায়, তাহলে কিন্তু আবার ভাঙা ছাড়া ঠিক করা যায় না। কাজেই এটার একটা টাইম পিরিয়ড আছে। এই টাইম পিরিয়ডটা খুবই ইম্পর্টেন্ট, এবং সবাইকেই আমরা এই ফ্র্যাকচার নেজাল বোন এবং নেজাল ট্রমা সবাই এক্সরে করে, এই করে ওই করে। আসলে নেজাল বোন যদি ফ্র্যাকচার হয় এক্সরে করার কোনো দরকার নাই, শুধু মেডিকেল লিগ্যাল পারপাস। এটা সোজা করে ফেললে বিচার করতে চাই একজনের বিরুদ্ধে যে আমার নাকের মধ্যে ঘুষি দিয়ে ভেঙে ফেলছে, কাজে ইন দ্যাট কেস শুধু যে আমরা যখন বিচারের কথা উঠে তখন আমরা বলতে চাই যে এখানে যে ভাঙা ছিল এটার প্রমাণ থাকুক, এবং বোন ভেঙে দেয়া, হাড্ডি ভেঙে দেয়া কিন্তু একটা গ্রিভিয়াস ইনজুরি, কাজে শাস্তিটা ওইভাবে হয়। এইটা মনে রাখতে হবে যে আমাদের ইয়ে কেমন হচ্ছে, কবে আমরা এটা ইয়েতে পাঠাচ্ছি, কি বলে যে স্পেশালিস্টের কাছে পাঠাচ্ছি, সেটা এই ধরনের ইনজুরি নিয়ে। আমরা ডিফর্মিটি, উইদাউট ডিফর্মিটি এবং রেডিওলজিটা মেডিকো লিগ্যাল, এই কথাটা খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে। এটা যদি উইদাউট ডিফর্মিটি হয় ইটস ওকে, আর কোনো খুব একটা ট্রিটমেন্টও লাগে না যদি আমরা অ্যান্টিবায়োটিক দিই, যদি কমপ্লিকেশন না হয়, লাইক হেমাটোমা অ্যাবসেস না হয়, দুটা নাক দিয়ে যদি প্রপারলি বাতাস যায় তাহলে আর হেমাটোমা অ্যাবসেস হয় না। কাজেই এইটাই। কিন্তু উইথ ডিফর্মিটি হলে তো ভীষণ বিপদ। এবং ক্লিনিক্যাল ফিচার, এই যে ইপিস্ট্যাক্সিস, তারপরে সোয়েলিং, ডিফর্মিটি, এগুলো ছাড়া আর কোনো বেশি ফিচার নাই। দেখলেই বোঝা যায় যে এটা বেঁকে গেছে আগের। মানে আমরা সবসময় কিন্তু এই পেশেন্টদেরকে, কারণ তাদের ডিসস্যাটিসফ্যাকশন বেশি থাকে, একটা জিনিস ভেঙে গেলে ঠিক আগের মতো হওয়া কখনোই সম্ভব হয় না। তার 99% কাছাকাছি হইলেও অনেকেই দেখি যে ডিসস্যাটিসফাইড থাকে, যে না আমার এটা আরো ভালো ছিল। এই জন্য আমরা বলি যে আগে ছবি দেখান, এখনকার কি অবস্থায় আমাদের কাছে আসছেন, কতটা ডিফর্মিটি নিয়ে, এটার ছবি তুলে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। কাগজ
কাগজে তো আমরা লিখেই রাখতে পারি ডিফর্মিটি হয়েছে, এদিকে বসে গেছে, ওইদিকে বসে গেছে। এটা কিন্তু একজ্যাক্ট জিনিসটা শো করে না। কাজে ওখানে একটা ছবি তুলে রাখতে হয় পেশেন্টদের, এবং বলতে আপনি ছবি তুলে রাখেন। এবং কখনো কখনো নাকের প্লাস্টিক সার্জনদেরকে বা জেনারেল সার্জনদেরকে বলি আমরা এই ছবি তুলে রাখতে। কাজে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি টাইমিং সম্বন্ধে বলেছিলাম ট্রিটমেন্টের। ডিফর্মিটি হলে জিনিসটা হলো রিডাকশন করে দেয়া, এবং রিডাকশনটা নাকের নিচ থেকে ভিতর থেকে দুটো ফর্সেপ আছে নাকের, এটা সেপ্টাম ঠিক করার এবং ল্যাটারাল ওয়াল ঠিক করার, এবং এটা চাপ দিলে উঠে যায়, এবং অনেক সময় সাধারণ ইনস্ট্রুমেন্ট দিয়ে নিচ থেকে উপরের দিকে এলিভেট করে এটা ঠিক করে দেওয়া যায়। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে টাইমিংটা, টাইমিং অফ ট্রিটমেন্ট। একটা জিনিস হলো আমরা স্পোর্টস খেলতে গেলে মাঠের মধ্যে যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন দেখা যায় যে ফিজিওথেরাপিস্টরা এবং ওখানে যে অ্যাটেন্ডিং ডক্টর আছে ওরা এক চাপ দিয়ে নাকটাকে ঠিক করে দিতে পারে, এবং সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যায়, এবং এটা হলো একটা বেস্ট প্রসিডিউর যদি সম্ভব হয়। কিন্তু তখন ব্লিডিং টিডিং থাকলে অনেকে ধরতে চায় না, আবার একটা নিজে যে কনফিডেন্ট না ঠিক করবে সে আর সহসা ধরে না। কিন্তু উইদিন ফিউ ডেজ, এটার মানে হলো যে এটা যখন এরকম ট্রমা হওয়ার কয়েক ঘন্টার মধ্যে নাকটা ফুলে যায়, ফুলে গেলে ভিতরে হাড্ডির মধ্যে ডিফর্মিটি কতটুকু বাইরে থেকে বোঝা যায় না, এবং এটা যখন সোয়েলিং হয়ে যায় তখন আর এটাকে ঠিক করতে যাওয়াই উচিত না। তখন ওয়েট করতে হবে টিল দি ইডেমা অ্যান্ড সোয়েলিং সাবসাইডস। ইউজুয়ালি ইন 3 to 5 days ইট সাবসাইডস। 5 দিন থেকে 10 দিন পর্যন্ত একদম বেস্ট টাইম 5 থেকে 10 দিন, এবং 10 দিন থেকে 15 দিন পর্যন্ত এটা করা যেতে পারে। কিন্তু 15 দিনের পর থেকে করলে কখনোই পারফেক্টলি আগের মতো আসে না। 21 দিনের পরে আফটার থার্ড উইক এটা ধরাই উচিত না, কারণ ততদিনে ক্যালাস ফরমেশন হয়ে বোন ফরমেশন হয়ে মানে এমন স্টেজে আসে যখন ঠেলে আমরা একদিকে সোজা করে দিলে প্যাক ট্যাক দিয়ে স্প্লিন্ট দিয়ে ঠেলে রাখলাম, এটা খুলে দিলে আবার স্প্রিং ব্যাক করে আগের জায়গায় চলে আসে। সেই জন্য আফটার থার্ড উইক কখনোই ধরা উচিত না, এবং যতই থার্ড উইকের কাছাকাছি যাবে, 21 দিনের কাছাকাছি যাবে, ততই এটার রেজাল্ট কমতে থাকবে। বেস্ট হলো ইমিডিয়েটলি এবং 5 to 10 ডেজের মধ্যে যখন এটার ইডেমা সোয়েলিং কমে যায়, ডিফর্মিটিটা কমপ্লিটলি অবভিয়াস, একদম দেখলেই বোঝা যায় কোন দিক দিয়ে হাইটা ভাঙিয়া কোন দিকে হাড্ডি উঁচু হয়ে আছে, কোন দিকে নিচু হয়ে আছে। কাজেই এটা আমরা এইভাবে টাইমিংটার কথা বলি, খুব ইম্পর্টেন্ট। আমি 2বার লিখেছি এটা যাতে করে সবাই এই গুরুত্বপূর্ণ ফ্র্যাকশনাল বোন, কারণ এটাতেই ওর ডিফর্মিটিটার জন্য। এবং যদি 21 দিন পার হয়ে যায় তাহলে কি করবে, তাহলে আর 6 মাস পর্যন্ত এটাকে ধরার জন্য নিষেধ করা হয়, কারণ ক্যালাস যেটা ফরমেশন হয় থিক বোন, ওটা কেটে তখন ঠিক করা যায় না। 6 মান্থসে এটা যখন বোন ম্যাচিউর হয়ে যায়, আফটার দি বোন ম্যাচিউরস, তখন বোন যখন ম্যাচিউর হয়ে যায় তখন এটাকে আবার রিফ্লেক্সার করে রাইনোপ্লাস্টি করতে হয়। এটাই হলো এটা ট্রিটমেন্টের নিয়ম। সেপ্টাল হেমাটোমা, সেপ্টাল হেমাটোমা মানেই হলো যে এই রক্ত জমে যায় সেপ্টামের ভিতরে। কোন পার্টের মধ্যে? অ্যান্টেরিয়রলি কার্টিলেজিনাস পার্ট থাকে, কোয়াড্রিল্যাটারাল কার্টিলেজের অ্যারাউন্ডে দুই পাশেই ব্লাড জমে, দুইটা নাক দুই দিকে ফুলে উঠে নাক বন্ধ করে দেয়, ব্লিডিং হয়, এবং পিঙ্ক কালারের দুইটা সোয়েলিং হয়, ফলোইং সার্জারিও হয়। আর এটা ওই ভাইরাস ইনফেকশন থেকে অথবা কোনো ট্রমা থেকে নাকের মধ্যে যেটা ঘুষি খায় ওগুলো থেকে অনেক সময় সার্জারি করার পরও সেপ্টাল হেমাটোমা হয়। কাজেই এটা হলো ক্লিনিক্যাল ফিচার সোয়েলিং অফ দ্য সেপ্টাম ইন আইদার সাইড অথবা বোথ সাইড। বেশিরভাগ ক্ষেত্রে যেরকম নাকের টিপটা এলিভেট করলে দেখা যায় যে একদম পিঙ্ক কালারের সোয়েলিং দুই দিকে, এবং নেজাল অবস্ট্রাকশন, ইউজুয়ালি বাইলেটারাল নেজাল অবস্ট্রাকশন হয়, এগুলোকে সেপ্টাল হেমাটোমা বলে। সেখানে ওই যে নাক বন্ধ থাকে, মুখে নিঃশ্বাস নিতে হয়, আর হেমাটোমা হওয়ার জন্য যেহেতু ইট ইজ গোয়িং টু বি ইনফ্লামেশন অ্যাসোসিয়েটেড ট্রমা, ভাইরাল ইনফেকশন, এগুলোর ফিচার থাকে। এবং ট্রিটমেন্ট হলো খুব সিম্পল, যে এখানে এরকম ফুলা দেখা যায়, যে কোনো একদিকেই একটা ট্রেঙ্গুলার পিস অফ মিউকো পেরিকন্ড্রিয়াম কেটে ফেলে দিতে হয়, এবং সাকশন দিয়ে এটা বের করে দিয়ে যে কেউ যদি পারে এটা সেলাই করে দিতে ভিতরে অ্যাপোজ করে দেবে এদিকের মিউকোসার সাথে ওইদিকের মিউকোসা, আর না হলে বেস্ট হলো অ্যান্টিওনেজাল প্যাকিং করে দেওয়া। আমরা অ্যান্টিওনেজাল প্যাকিং কিভাবে করে এটা আমরা আগেও দেখিয়েছি। কাজে অ্যান্টিওনেজাল প্যাকিং আমি আজকে সেপ্টামের মধ্যে অ্যান্টিওনেজাল প্যাকিং সম্পর্কে আরো একটু ডেভিয়েটেড নেজাল সেপ্টাম সম্পর্কে বলতে যাব। সেপ্টাল হেমাটোমার ম্যানেজমেন্ট হলো ড্রেনেজ বা ট্রাঙ্গুলার পিস অফ পেরিকন্ড্রিয়াম এক্সিশন, অ্যান্টিবায়োটিক, নেজাল প্যাক, অ্যান্টিওনেজাল প্যাক, এগুলা অ্যানালজেসিক, নেজাল ডিকনজেস্টেন্ট, অ্যান্টিহিস্টামিন, এগুলা তো সাধারণ ওষুধ নাকের জন্য দেওয়া হয়। সেপ্টাল অ্যাবসেস, হেমাটোমা থেকে ইনফেকশন হয় যেটা ট্রমেটিক হতে পারে, ইডিওপ্যাথিক বা ভাইরাস ইনফেকশন থেকে হতে পারে, বা সার্জিক্যাল হতে পারে। এই যে হেমাটোমা পরেই অ্যাবসেস হয়।
কেমন, এবং ক্লিনিক্যাল নেজাল অবস্ট্রাকশন, ফিভার, হেডেক, বাইলেটারাল নেজাল সেপ্টাল সোয়েলিং। কিন্তু এটার একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যদি ইফ রিমেন আনট্রিটেড, এটা কিন্তু ডেঞ্জার এরিয়া অফ দ্য ফেসের ইনফেকশন। রুট অফ দ্য নোজ, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, এই যে ট্যাঙ্গুলার এরিয়া, ডেঞ্জার এরিয়া অফ দ্য ফেস। এই ডেঞ্জার এরিয়া অফ দ্য ফেস এটা নিয়ে ভয়ে আমরা থাকি কি কারণে? কারণ এখানের ভেনাস ড্রেনেজ ভেইনের দিকে যায় ক্যাভার্নাস সাইনাস, এবং যে ভেইনগুলো যায় ওগুলোর মধ্যে কোনো ভাল্ব নাই, যার কারণে এদিকে কোনো ইনফেকশন থাকলে এগুলো খুব সহসাই ট্রাভার্স করে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হয়ে দুই দিকের চোখ ফুলে উঠে যখন দেরি হয়ে যায় তখন আমাদের কাছে অনেক লোক আসে, এবং অনেকেই যখন নাকের মধ্যে কোনো একটা ফারাঙ্কল হোক, একটা ইনফেকশন হোক বা সেপ্টাল অ্যাবসেস ফুলে উঠে যখন চাপ দেয়, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। কখনো এগুলো টিপে টিপে করা উচিত না, চাপ দেওয়া উচিত না। কেমন, এই যে সেপ্টাল অ্যাবসেস আমরা ওরকম করে দেখলে দেখা যায় দুই দিকে নাকের মধ্যে এরকম করে সিমেট্রিক্যাল সোয়েলিং, একদম পিঙ্ক কালারে যতক্ষণ থাকে ততক্ষণ সেপ্টাল হেমাটোমা থাকে, আর যখন পরে পাস হয়ে গেলে কেমন বোঝাই যায় যে ভিতরে পাস পয়েন্টিং দুই দিকে আমরা এরকম দেখতে পাই। এবং এটা একটা ট্রায়াঙ্গুলার পিস অফ টিস্যু মিউকোপেরিকার্ডিয়াম ফেলে দেওয়ার পরে সাকশন দিয়ে, কিন্তু এন্ড রেজাল্ট সবসময় মনে রাখতে হবে সেপ্টাল অ্যাবসেস এবং সেপ্টাল হেমাটোমাতে যে কোয়াড্রিল্যাটারাল কার্টিলেজ, আমরা যখন সেপ্টাল সার্জারি করি তখন কিন্তু কোয়াড্রিল্যাটারাল কার্টিলেজ কলামেলার পিছনে একটু রেখে দেই এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং ব্রিজকে সাপোর্ট দেওয়ার জন্য উপরে মোর দেন হাফ ইঞ্চ ভার্টিক্যালি রেখে দেই। কিন্তু যখনই সেপ্টাল অ্যাবসেস হয় বা সেপ্টাল হেমাটোমা হয় তখন কিন্তু এই পুরোটাই চলে যায়। ফলোইং দ্যাট তার স্যাডেল ডিফর্মিটি, নাকের এখানে যে স্যাডেল শেপ ডিফর্মিটি হবেই হবে। কেমন, এখানে স্যাডেল ডিফর্মিটি হয়েই থাকবে, এবং এটা অব্লিগেটরি। কানে যেমন পেরিকন্ড্রাইটিস হলে পুরো পিনাটা একদম কলিফ্লাওয়ার হয়ে যায়, এখানেও কিন্তু নাকের এখানে আমাদের এটা নাক একদম ডিফর্মিটি হবে, যদিও পরবর্তীতে রাইনোপ্লাস্টি করে এটা কারেক্ট করা যেতে পারে। হ্যাঁ, এটা হলো সেপ্টাল হেমাটোমা অ্যাবসেস, এবং এটা ইনসিশন দিলে ড্রেনেজ করলে একদম পুজ গড়াইয়ে আসে, সাকশন দিয়ে আমরা নিয়ে আসি। পরবর্তীতে কেউ স্প্রিন দেয়, কেউ প্যাক দেয়, কেউ নাকের ভিতরে স্টিচ দিয়ে এপাশ ওপাশ একসাথ করে দেয়, যে যার হাতে যে স্কিল আছে এবং যে যেটা পছন্দ করেন সার্জনরা সেটাই করে থাকে। সেপ্টাল অ্যাবসেস, একটা সেপ্টাল অ্যাবসেস ড্রেনেজ করার একটা যে ট্রায়াঙ্গুলার পিস নিয়ে আসে, আমাদের ছোট্ট একটা ভিডিও আছে। nasal congestion after being hit in the nose while playing basketball. এই যে দুই দিকে যখন এরকম On exam, ফুলে he is উঠে, noted to have প্রথমে এটা complete অ্যাবসেস নাকি obstruction এখনো of both হেমাটোমা nasal cavities দেখার জন্য অনেক সময় আমরা বলি একটু অ্যাসপিরেট করে দেখা ভালো, submucosal একটু সিরিয়াস দিয়ে টানলে septal দেখলে বোঝা যাবে। that এতে is পেইন থাকে না, functional to এগুলো লোকাল palpation. অ্যানেস্থেসিয়া দিয়ে This is স্প্রে করে consistent লোকাল with অ্যানেস্থেসিয়া either দিয়ে করা a যায়। septal hematoma or abscess. The patient is urgently brought to the operating room for surgical drainage. First, the fluid cavity is aspirated using a needle. Purulent fluid was evacuated consistent with an abscess. This fluid was sent for culture studies. Next, the ইনসিশন দিয়ে একটা septal ট্রায়াঙ্গুলার mucosa পিস is খুলে দেওয়ার পরে, নাইলে হবে কি একদিনের মধ্যে এটা জোড়া লেগে যাবে, পরের দিন আবার ফুলে থাকবে, যে ভিতরে কার্টিলেজ গুলো সব নেক্রোসিস হয়ে যায়, যেগুলা সরাই ফেলতে হয়, এবং একদম উপর থেকে নিচ থেকে না সরাইলে পুজ আবার জমবে, এগুলা ক্লিন করে দিতে হয়, এগুলা কখনোই সার্ভাইভ করে না। In this patient, the septal cartilage appears severely abnormal in quality. This is related to the effects of the septal abscess and infection. Care is taken to ensure that the abscess cavity is fully drained. At the end of the procedure, the wound is irrigated and left partially open to allow for further drainage during the healing process. After surgery, the patient was treated with culture-directed antibiotics. At 6 months after surgery, he was noted to be symptom-free with a normal appearance of the nose externally and internally. 6 মাস পরে আমরা রাইনোপ্লাস্টির কথা চিন্তা করি, এবং সেপ্টাল অ্যাবসেস এর কমপ্লিকেশনটা কোলাপস অফ দি নেজাল ডরসাম, যেটাকে স্যাডেল ডিফর্মিটি বলে, এবং এখান থেকে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, মেনিনজাইটিস হতে পারে। ড্রেনেজ, ট্রায়াঙ্গুলার পিস অফ সেপ্টাম ইজ রিমুভড, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিনেজাল প্যাক এবং অ্যানালজেসিক এগুলা দিতে হয়।
ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, সেপ্টাল ডিসঅর্ডার, এখানে খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এই জন্য যে এই কেস তো সেপ্টাল অ্যাবসেস বা সেপ্টাল হেমাটোমা, এগুলা কেস হিসাবে পেশেন্ট হিসাবে আমরা ওইভাবে পাই না, কিন্তু এই কেস কিন্তু আমরা বেশিরভাগই দেখা যায় যে পরীক্ষার সময় যেহেতু আন্ডার গ্রাজুয়েশনে দেওয়া হয়, সেই জন্য আমি এটাকে একটু জোর দিয়েই বলি যে এটা একটু খেয়াল করতে হবে। ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, সেপ্টাল ডিসলোকেশন হতে পারে, সেপ্টাল ডেভিয়েশন হতে পারে, সেপ্টাল পারফোরেশন হতে পারে, কখনো কখনো কিন্তু আমরা সেপ্টাল ডেভিয়েশন নিয়ে কথা বলি। সেপ্টাল নেজাল সেপ্টাম ইজ সেলডম এট মিড লাইন, অর্থাৎ আমারও কিন্তু নাকের সেপ্টামটা একদম মধ্যখানে না, সামান্য একটু ডেভিয়েশন, সব মানুষেরই একটু একটু ডেভিয়েশন আছে। এটা তো একদম স্টিলের পাতের মতো বা গ্লাসের পাতের মতো জিনিস না যেভাবে থাকবে, অল্প একটু ডেভিয়েশন সবারই থাকে। কিন্তু এই ডেভিয়েশন যদি অনেক বেশি থাকে তাহলে যদি সিমটম হয় তখন এটা ট্রিটমেন্ট করতে হয়, অ্যাসিমটোমেটিক কখনোই ট্রিটমেন্ট করতে হয় না। ইটিওলজি কেন হতে পারে? বার্থ ট্রমার জন্য হতে পারে, ডিসপ্রপোর্শনের গ্রোথ এবং ট্রমা টু দ্য নোজ। এবং বার্থ ট্রমা এবং অন্য ট্রমার কথা হলো আমরা যেখানে একটু বড় হয়, ঘুষি লাগে, খেলার স্পোর্টস ট্রমা, এগুলোকে আমরা ট্রমা হিসেবে ধরি, অ্যাসল্টেড ট্রমা। কিন্তু ডিসপ্রপোর্শনের গ্রোথ হলো নেজাল সেপ্টামটা যদি দুই দিকে দুইটা যে ল্যাটারাল ওয়াল আছে আর মধ্যখানে সেপ্টাম আছে, মধ্যখানেটা যদি ডিসপ্রপোর্শনেটলি একটু বেশি রেপিডলি গ্রো করে তাহলে অনেক সময় নাকের মধ্যে হাম্প দেখা দেয়, দুই দিকে ডেভিয়েশন যে কোনো দিকেই হতে পারে। বার্থ ট্রমাটাকেই মেইনলি কারণ হিসেবে সবাই বলে থাকে। এই জন্য আমাদের কিন্তু সবারই, আমরা মায়ের বার্থ ক্যানেল থেকে আসার সময় কিন্তু ঠিক যেভাবে আমরা আসি এভাবে আমরা থাকি না, আমরা থাকি কিন্তু রাইট অক্সিপিটো অ্যান্টিরিয়র প্রেজেন্টেশন অথবা লেফট অক্সিপিটো অ্যান্টিরিয়র প্রেজেন্টেশন। এখন রাইট অক্সিপিটো অ্যান্টিরিয়র প্রেজেন্টেশন থেকে মিড লাইনে আসতে হলে 90 ডিগ্রি টার্ন নিতে হয়। এই 90 ডিগ্রি ঘোরার সময় আমাদের মাথাটা, এই জায়গাটা হলো সবচেয়ে গোল এবং নাকটা হলো সবচেয়ে প্রমিনেন্ট জায়গা, এটা একটা কিন্তু একটা বাল্কিং এফেক্ট পড়ে, এটার উপরে যেহেতু একটা বাল্কিং ইফেক্ট পড়ে, এই এফেক্টের কারণেই এটা, যার জন্য মোস্ট অফ দ্য ডেভিয়েটেড নেজাল সেপ্টাম আর টুয়ার্ডস দ্য লেফট সাইড এবং রাইট সাইডে। কিন্তু যখন লেফট সাইড থেকে লেফট অ্যান্টেরিয়র অক্সিপিটো অ্যান্টেরিয়র প্রেজেন্টেশন থেকে আসতে হলে কিন্তু অলমোস্ট 270 ডিগ্রি ঘুরে আসতে হয়, কেমন, এবং পোস্টেরিয়র প্রেজেন্টেশন থেকে ঘুরে আসতে হলেও কিন্তু 180 ডিগ্রি ঘুরে আসতে হয়। সেই জন্য এগুলা নাকের উপরে যে চাপ পড়ে সেটাকে বলা হয় যে সেই সময় যে একটা ডিফর্মিটি নাকের উপরে পড়লো সেটাই ওইভাবে গ্রো করে নাক বাঁকা হয়। এবং আরেকটা জিনিস অবজারভেশন, এটা একটা অবজারভেশন বলা হয় যে মায়ের প্রথম বাচ্চারা বা প্রথম দিকের বাচ্চারা বেশি ডেভিয়েশন থাকে যেহেতু ট্রমা বেশি হয়। এনিওয়ে এগুলা সহজ ব্যাপার। ক্লিনিক্যাল ফিচার্স: nasal obstruction, nasal cater, sneezing, watering, nasal crusting, bleeding, epistaxis, headache, sinus, repeated sinus infection, eustachian tube dysfunction, এগুলা কিন্তু সবাই বুঝে নাক বন্ধের সাথে অ্যাসোসিয়েটেড। নাক যখন বন্ধ হয় তখন নাক থেকে পানি আসে, ওয়াটারিং হয়, ক্রাস্টিং হয়, নাক থেকে এপিস্ট্যাক্সিস যে কেন হয় এটার যে ব্যাখ্যা সেটা এরকম যে ডেভিয়েশন যেদিকে থাকে এইদিকে যেদিকে বালজের মতো থাকে, যেহেতু বাতাস ফ্লো করে, বাতাস এটাকে, নাকের সেপ্টাম কিন্তু ভিজা থাকার কথা নেজাল সিক্রেশন দিয়ে, তখন বাতাস ডাইরেক্টলি যে জায়গা দিয়ে যায় ওটা ড্রাই হয়ে যায়, ড্রাই হয়ে গেলে এখানে ইরিটেশন হয় এবং নাকের মধ্যে সবাই আঙুল দেয়, এখানে ক্রাস্টিং হয়, ক্রাস্ট সেপারেট করলে ব্লিডিং হয়। এমনিও ব্লিডিং হতে পারে, ওই জায়গাটা ড্রাই হয়ে ব্লাড ভেসেল গুলা বেশি বেশি ফিরে যায়। স্টাশিয়ান টিউব ম্যালফাংশন, নাকে বন্ধের কারণে স্টাশিয়ান টিউব ম্যালফাংশন হয় এবং কখনো কখনো ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে, অটাইটিস মিডিয়া উইথ ডিফিউশন অ্যাসোসিয়েটেড থাকে এবং এই পেশেন্টরা কখনো কখনো কান বন্ধ হয়ে যায় বলে, যাদের পোস্টেরিয়র এন্ডে ডেভিয়েশনটা বেশি থাকে। ওই রকম ক্ষেত্রে দেখা যায় কারো কারো যদি কানের পর্দা ছিদ্র থাকে আর এটা যদি আমরা মাইরিঙ্গোপ্লাস্টি করে দেই তখন কিন্তু কখনো অনেকেরই বিশ্বাস করেন যে এটা আবার কোনো সময় ঠান্ডা লেগে কানের পর্দা আবার রিপারফোরেশন হতে পারে। সেই জন্য সেপ্টামটা স্ট্রেট করে দিলে স্টাশিয়ান টিউবের নর্মাল ফাংশনিং চলে আসলে তখন আর ওটাতে অসুবিধা হয় না। কাজেই এই নেজাল অবস্ট্রাকশন, স্নিজিং, ওয়াটারিং, ক্রাস্টিং, ব্লিডিং, হেডেক, নেজাল হেডেক কেন হয়? নাক দিয়ে বাতাস কম যাক বেশি যাক হেডেক হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে deviated nasal septum, lateral nasal wall it impinges, give pressure over the inferior turbinate, অথবা নাকের ল্যাটারাল ওয়ালে কোনো জায়গায় একদম স্পারের মতো হয়ে, স্পার মানে লোকালাইজ থিকেনিং উইথ এঙ্গুলেশন, এবং লোকালি থিক হয়ে এঙ্গুলেটেড হয়ে যায়, এরকম স্পার ল্যাটারাল ওয়ালে চাপ দেয় ওগুলা থেকে, অথবা সাইনোসাইটিস হলে, সাইনোসাইটিস একটা ইনফেকশন সেটার থেকে, বা রাইনাইটিস হলে হেডেক হয়। কাজে এই ডেভিয়েটেড নেজাল সেপ্টামের সাথে হেডেক একটা ইম্পর্টেন্ট জিনিস এবং মাথা ভারী, ব্যথা এগুলো হয়ে থাকে, এগুলো হলো সিমটম। ম্যানেজমেন্ট সিমটোমেটিক,
only symptomatic deviated nasal septum need treatment. যাদের সিমটম নাই তাদের কোনো অপারেশনের দরকার নাই। আর যেহেতু ডেভিয়েটেড nasal septum বনি পার্ট, অনেক সময় মানুষ আমাদেরকে খুব করে রিকোয়েস্ট করে, স্যার ওষুধ দিয়ে ভালো করে দেন এটা কোনোভাবে। ডেভিয়েটেড nasal septum ওষুধ দিয়ে ভালো করার তো কোনো সুযোগ নেই, কাজে ইট নিডস সার্জারি। এই সার্জারিটা দুই রকমের হয়, একটা হলো সেপ্টোপ্লাস্টি আর একটা হলো সাবমিউকোসাল রিসেকশন। সেপ্টোপ্লাস্টি একটা গ্রোয়িং নোজের জন্য এবং স্পেশালি মেয়েদের জন্য আমরা সেপ্টোপ্লাস্টি অ্যাডভাইস করি। এখানে হলো কি যে লিমিটেড সার্জারি, অনলি মিউকোপেরিকন্ড্রিয়াম মিউকোপেরিয়েস্টিয়াম এলিভেট করব, কিন্তু ডেভিয়েটেড পার্টটুকু শুধু রিমুভ করব, স্ট্রেট পার্টটুকু রেখে দেব। কিন্তু কখনো কখনো দেখা যায় স্ট্রেট ঠিকই কিন্তু একটু অবলিক থাকে, একটু ইয়ে থাকে, যার জন্য ইয়েটা নেজাল ক্লিয়ারেন্সটা খুব পারফেক্ট হয় না, বাট অনেকটাই হয়ে যায়, 90% ক্লিয়ার হলে আর দরকার হয় না। সেই জন্য সেপ্টোপ্লাস্টিও একটা ট্রিটমেন্ট অপশন এবং খুবই ভালো অপশন, এবং যার কারণে যাদের অনেক বন্ধ তাদের রিলিভ হয়ে যায়। কিন্তু submucosal resection of the bones and cartilages of the deviated nasal septum, এখানে শুধু ব্রিজের এগেইনস্টে আধা ইঞ্চি পরিমাণ রেখে নিচ থেকে শুরু করে ফ্লোর অফ দ্য nasal cavity পর্যন্ত পুরো বোন এবং কার্টিলেজ পিছনে একদম ভোমারের কাছাকাছি পর্যন্ত, সামনের দিকে কলামেলার এখানে একটু স্টান্ট রেখে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য পুরা বোন এবং কার্টিলেজ ফেলে দিলে, দুই দিকে মিউকোপেরিয়ন্ডিয়াম এবং মিউকোপেরিয়েস্টিয়াম মিডলাইনে এনে দিলে পারফেক্ট পজিশন হলে এবং পারফেক্ট মিডলাইনে আসে এবং ওই নাকে আর সেপ্টাম রিলেটেড কোনো সমস্যা থাকে না। কাজে এটা হলো এসএমআর বা সাবমিউকোসাল রিসেকশন। এবং একটা সাধারণত দু ধরনের ইনসিশন দিয়ে করা হয়, একটাকে আমরা বলি ফ্রেয়ার্স ইনসিশন আর একটাকে বলি কিলিয়ান ইনসিশন। ফ্রেয়ার্স ইনসিশন হলো মিউকোপেরিকন্ড্রিয়ামে জাংশনে স্কিন এবং মিউকাস মেমব্রেনের যে জাংশন, এই মিউকোকিউটিনের জাংশনে যে ইনসিশনটা দেওয়া হয়, যাদের অ্যান্টেরিয়র ডেভিয়েশন আছে তাদেরকে এটা করা হয়, আর যাদের পোস্টেরিয়র ডেভিয়েশন বেশি, সামনের দিকে ডেভিয়েশন কম, তাদেরকে একটু পিছনে কনভিনিয়েন্ট টাইমে যেখান পর্যন্ত স্ট্রেট আছে তারপর থেকে দেওয়া হয় একটু ডিপের দিকে, যে এটাকে আমরা বলি কিলিয়ান ইনসিশন। ওই ইনসিশন দিয়ে এক সাইডে কিন্তু কাটা হয়, কেটে মিউকোপেরিকন্ড্রিয়াম তুলে কার্টিলেজটা কেটে অপোজিট সাইডে কিন্তু মিউকাস মেমব্রেন কাটা হয় না, ইন্টার থাকে। তারপরে আমাদের একটা কিলিয়ান ফরসেপ আছে, ওইটা দিয়ে ওটার মধ্যখানে ফাঁকের মধ্যে বোন এবং কার্টিলেজ এনে আমরা লাক্স ফরসেপ দিয়ে পিসমেল করে এটা বের করে নিয়ে আসি। আগে দেখা যেত কার্টিলেজটা একসাথে যে মেইন পার্টটা নিয়ে আসা হতো, একটা বেলিঞ্জার সুইবেল নাইফ ছিল। হ্যাঁ, এখন আর ওগুলা খুব একটা মানুষ ইউজ কম করে, প্রয়োজন হয় না। সাবমিউকোসাল রিসেকশন অফ দ্য সেপ্টামের একটা বর্ণনা অনেক সময় শুনতে চায় অনেকে, সেই জন্য আমরা বলি একটা ইনসিশনটা কিন্তু এই যে বললাম মিউকোপেরিকন্ড্রিয়ামে ফ্রেয়ার্স ইনসিশন বা কিলিয়ান্স ইনসিশন মিউকোপেরিকন্ড্রিয়াম মিউকোকিউটিনিয়াল জাংশনেই দেই আর একটু ভিতরে তার পিছনে দিয়ে থাকি, কিন্তু যদি আমরা এটা স্ট্রেট দেই তাহলে এই ভিতরে নিচের দিকে চামড়া মিউকোপেরিকন্ড্রিয়াম ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, একটু বাঁকা করে যে শেপ ইনসিশন দেওয়া হয় যাতে করে একটু স্পেস বেশি পাওয়া যায়। এটা remove the deviated cartilage and bones in SMR and repositioning in the midline after removing the excess of cartilage and deviated bone in the principle of the surgery. এটা হলো সেপ্টোপ্লাস্টি এবং এসএমআর এর ইয়ে। তো আমি এখানে একটা ভিডিও দেখাচ্ছি, এটা খুব সংক্ষিপ্ত একটা ভিডিও, এটার মধ্যে সাউন্ডগুলো একটু ইগনোর করতে হবে, এটা আমার নিজের করা একটা ভিডিও, আমার একটা পেশেন্টের। আমি যখন সেপ্টাম সার্জারি করি আমি কিন্তু নেজাল এই যে ডেভিয়েটেড নেজাল সেপ্টামকে কারেক্ট করার পরে দুই দিকের মিউকো পেরিকন্ড্রিয়াম এবং মিউকোপেরিয়েস্টিয়াম দুই দিক থেকে সরিয়ে বোনটা ফেলে দিয়ে আমি নাকের মধ্যে কোনো প্যাক দেই না। যদি টার্মিনেটকে একটু ট্রিম করে দেই বা টার্মিনেট যেটা হাইপারট্রফি থাকে এটাকে একটু ছোট করে দেই, এরপর আমি ইউজুয়ালি নাকের মধ্যে আমার 95%-এরও বেশি পেশেন্টের প্যাক দেই না, যাদের ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকে বা যাদের টার্মিনেক্টমি করে থাকি বা টার্মিনেট প্লাস্টিক করে থাকি মেইনলি, তাদের আমরা অনেক সময় প্যাক দিই। এখানে হলো কি নাকের সামনে থেকে একদম পিছন পর্যন্ত কোয়ানা পর্যন্ত কেউ যদি সেলাই করতে পারে তাহলে নাকের এই দিকে এবং ওই দিকের ফ্ল্যাপ দুটাকে যদি অ্যাপোজ করে দিতে পারে মেট্রোসিসে দিয়ে, তাহলে প্যাক দেওয়ার উদ্দেশ্য হলো দুটো চামড়াকে একসাথে করে দেওয়া। তো একসাথে করে যদি স্টিচ দিয়ে দেওয়া যায় তাহলে তার কোনো অসুবিধা নেই। আমি একটু ভিডিওটা দেখাচ্ছি যে এই যে কিভাবে স্টিচ দিচ্ছি, এইদিকে আমি একদম ভিতরের দিকে এদিকে নিডলটা এপাশ দিয়ে সহজ, যে করতে পারে তার জন্য খুবই সহজ। এদিক থেকে ধরে নিয়ে আসলাম এবং আমরা আবার এই দিক থেকে দিয়ে ওই দিকে এরকম করে 3-4টা বাইট দিয়ে দিলে সেপ্টাম অ্যাপোজ থাকে
অ্যাপোজ থাকে এবং এটা কোনো অসুবিধা হয় না। কাজেই আমাদেরকে আমাদের তো অ্যাসিস্ট্যান্টরা কাজেই আমরা এটা করে দিলে নাকের মধ্যে আর কোনো এট দ্য এন্ড কোনো ব্লিডিংও থাকে না, কোনো মানে ইয়েও থাকে না। কাজে পেশেন্টের জন্য খুবই কমফোর্টেবল হয়। পোস্ট অপারেটিভ পিরিয়ড এটা খুবই কমফোর্টেবল একটা সিচুয়েশন হয় যদি আমরা প্যাক না দিতে পারি। আমাদের কাছে অনেকেই আসে বলে যে আমি নাকে প্যাক দেওয়ার ভয়ে আমি অপারেশন করছি না, কিন্তু এটা খুব আমাদের দেশে বেশিরভাগ সার্জনরা এটা প্র্যাকটিস করেন না, বিকজ ওখান থেকে এই যে ভিতর থেকে নেডেল দিয়ে এদিক থেকে ওদিকে এনিওয়ে, তো কিছু অ্যানোয়িং সাউন্ড ছিল, সরি ফর দ্যাট। আমি যদি ভবিষ্যতে আমি ওটা শিখতে পেরেছি যে কি করে সাউন্ড আলাদা করে নেওয়া যায়, আমি এটা করে ফেলবো পরবর্তীতে। এখন পর্যন্ত জানতাম না, মাত্র কয়েকদিন আগে এটা শিখলাম। এনিওয়ে, ভিডিও এডিটিং একটা স্কিল, এটা যে সবারই জানা দরকার। আমি এখানে এই ইনস্ট্রুমেন্টটা নাকের খুব একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, টিলিজ নেজাল ড্রেসিং ফোর্সের, কখনো পরীক্ষায় দেয় বলে আমি এটা এবং এটা ইউজ করে কি করে অ্যান্টিনেজাল প্যাকিং করতে হয় সেটা আমি একটু এখানে লিখলাম যে প্রিপেয়ার এ লেংথ অফ রিবন গজ ইমপ্রেগনেটেড উইথ পেট্রোলিয়াম জেলি অথবা অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট। অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্টের মধ্যে পেট্রোলিয়াম জেলি থাকে প্লাস অ্যান্টিবায়োটিক থাকে। আর এটা ইউজ বায়োনেট আর টিলিজ ফরসেপ, যেটাকে বলে টিলিজ ফরসেপ, বায়োনেট ফরসেপ। এটা কিন্তু নেজাল ড্রেসিং ফরসেপ টিলিজ, এটা বাঁকা, এবং এটা কিন্তু অনেক সময় পরীক্ষার সময় দিয়ে থাকে। এটা এই যে নেজাল ফরসেপকে প্লেস ইন লেয়ার, এবং লেয়ার বাই লেয়ার নাকের ভিতরে এটা অ্যাকর্ডিয়ান ফ্যাশন, প্যাকিং ইট ফ্রম দ্য অ্যান্টেরিয়র টু দ্য পোস্টেরিয়র, মানে নাকের অ্যান্টেরিয়র এন্ড থেকে একদম পোস্টেরিয়র এন্ড পর্যন্ত এই প্যাকটা দিতে হয়। আমি এখানেও একটা ভিডিও দেখাবো যে নাকের প্যাক, এবং নাকের দি গজ শুড বি প্লেস অ্যাজ পার পোস্টেরিয়রলি অ্যাজ পসিবল, অর্থাৎ এটার মাথায় ধরে একটা গজের মাথাকে নাকের অ্যান্টেরিয়র অ্যাপারচার থেকে পোস্টেরিয়র অ্যাপারচার পর্যন্ত ঠেলে দিয়ে প্যাক দিতে হয়। আমি যে হাসপাতালে কাজ করি, ওখানে আমি হলি ফ্যামিলি হসপিটালে আমি দেখেছি অনেক হাসপাতালে প্যাক দেওয়া রোগী যখন কোনো কারণে ব্লিডিং বন্ধ হয় না আমাদের কাছে আসে, প্যাকটা তো ঠিক মতো আসলে দেয়াই হয় নাই। কেন? প্যাক ওই নাকের ভিতরে সামনে 1 ইঞ্চি আধা ইঞ্চি পর্যন্ত একটু দিয়ে রাখছে। এটা টিলি ফোর্সেপ দিয়ে হোক আর আর্টারি ফোর্সেপ দিয়ে হোক, প্যাকের নিয়মটাই হলো এটা নেজাল ক্যাভিটি শেষ মাথা পর্যন্ত নিয়ে দিতে হবে। কাজে এই জন্য আমি টিলি ফোর্সেপটা দেখালাম। এখানে আমি অ্যান্টিরিয়র নেজাল প্যাকিং এর একটা ভিডিও আছে, একটু লম্বা, একটু ধৈর্য ধরে ধরার জন্য আমি বলবো যে এই অ্যান্টিরিয়র নেজাল প্যাকিং এর ভিডিও অন্য ভাষায় অন্য জনের করা, যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগে না ইয়ে করে ডেড বডিতে দেখানো, এটা আমার মনে হয় সবাই একটু দেখে নেওয়া দরকার।และเนโซสเปคูลัมไม้กดลิ้นและที่สำคัญคือ আমি এক সময় নিজে একটা ভিডিও করে আরো সংক্ষিপ্ত করা যাবে করে দেখাবো, কিন্তু এটা เราจะต้องเพิ่มยาชาเข้าไปในช่องจมูกเพื่อทำให้คนไข้เกิดอาการชาและไม่เกิดการทำให้ปวดเวลาแพ้หลังจากนั้นหย่อนจมูกด้วย নেজাল ডিকনজেস্ট্যান্ট দিতে হয়, কার্বনেট গুলো যাওয়ার জন্য। যখন ব্লিডিং নিয়ে আসে, যেমন অপারেশনের পরে না, এমনি যখন এক্সটেক্সিস নিয়ে আসে তখন প্যাক দিতে হয়। এবং এখানে বিশেষভাবে খেয়াল করার জন্য বলবো যে প্যাকটা কিভাবে ঢুকানো হয়। อีกข้างหนึ่งใช้เนสจับด้วยเนซอลฟอร์เซปคีบกับวาสลินโรกอสเพื่อแพ็คเข้าไปในช่องจมูกการแสดง একসাথে 2 লেয়ার যাবে যদি ঠিকমতো ধরা เราจะ হয়। แพ็ควาสลินโรกอสที่บริเวณฐานของจมูกก่อนในชั้นแรก একদম পিছনের মাথা পর্যন্ত, এই যে หลังจากนั้น একদম পিছনের মাথা পর্যন্ত নাকের মধ্যে প্যাক দিতে พร้อม হয়। กับเนซอลฟอร์เซปและใช้ এরপরের ধরাটা কিন্তু এখানে হবে না,เนซอลสเปคูลัม এইখানে হবে, ดัน যাতে করে আরো 2 লেয়ার একসাথে ไว้ যায়। ขึ้นไปด้านบนของจมูกพร้อมหรือใช้เนซอลเซปช่วยดันด้วย หลังจากนั้นทำการแพ็คชั้นที่ এই যে 2 লেয়ার 2 একসাথে ได้ যাবে। ต่อการแพ็คของชั้นแรกดังแสดงหลังจากนั้น
ทำการแพ็คชั้นที่3โดยวิธีการ এখন আবার নেজাল প্যাকিংটা রিপ্লেস করে ম্যারোসেল সিনথেটিক ম্যাটেরিয়ালস আসছে, অনেকখানি পাওয়া যায়। এগুলো জেনারেল প্র্যাকটিশনারদের জন্য খুব সুবিধা, যদি এটা জোগাড় করা যায়, দামও খুব বেশি না। এখানে জিনিসটা হলো কি, নাকের ভিতরে ব্লিডিং হচ্ছে বা অপারেশন করার পরে নাকটাকে ভালো করে পরিষ্কার করে, এটা একদম কাগজের মতো পাতলা, একটু মোটা কাগজের মতো পাতলা একটা জিনিস, এটা নাকের ভিতরে এরকম করে ঢুকাই দেওয়া খুব সহজ। নাকের ইয়েটা সাকশন দিয়ে এটা দেওয়ার পরে কয়েক ফোঁটা পানি দিলে এটা ফুলে পুরো নাকের মধ্যে একদম চেপে ধরে ইয়ে করে জেন্টলি, এবং পরবর্তীতে এটা বের করাও খুব সহজ, টান দিলেই বের হয়ে চলে আসে, কারণ এটার ভিতরে পানিতে ফুলে তো সুপ করে চলে আসে এবং ব্লিডিং বন্ধ হয়ে যায়। এখানেও কিন্তু নাকের কোয়ানা পর্যন্ত, পোস্টেরিয়র এন্ড পর্যন্ত না দিলে, এটা কিন্তু লম্বা এতটুকু, কাজে নাকের জাস্ট মাথার মধ্যে একটু রেখে কোয়ানা পর্যন্ত দিলে অনেক রকমের বেলুন আসছে। এই যে নাকের প্যাকিং এর কথা বললাম, যে এটা লেয়ার বাই লেয়ার অ্যাক্রেডিটেশন ওয়েতে প্লেস করার জন্য বললাম, এবং প্রথম লেয়ারটা ধরে একদম কোয়ানা পর্যন্ত, পোস্টেরিয়র এন্ড পর্যন্ত এটা নিয়ে দেওয়ার জন্য বললাম, যে লেয়ার বাই লেয়ার প্লেস করার জন্য। এটা হলো অ্যান্টেরিয়র নেজাল প্যাকিং। আর এখানে আছে পোস্টেরিয়র নেজাল প্যাকিং, যেটা কোনোভাবেই এদিক যখন বন্ধ হচ্ছে না, তখন আমরা একটা পোস্টেরিয়র নেজোফেরিংস এর মধ্যে একটা পিস আমরা দিয়ে থাকি, এবং এটাকে সুতা দিয়ে বেঁধে, একটা সুতা গলার ভিতরে, মুখের ভিতরে থাকে। এটা একটু কষ্টকর, পরবর্তীতে কিন্তু ব্লিডিং যখন বন্ধ হচ্ছে না, কোনো উপায় নাই, কারণ এক্সট্রিম পোস্টেরিয়র এন্ডে কোনো ব্লিডিং হলে অ্যান্টেরিয়র নেজাল প্যাক আসলে বন্ধ করে না। দিস সিচুয়েশন ইজ লেস দেন 1%, কাজেই এটা এরকম লেগে থাকে। জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে দিতে হয়, কখনো আমরা এমনিও দিয়ে দিই। সেখানে এটার সামনের দিক দিয়ে অ্যান্টেরিয়র নেজাল প্যাক তো অবশ্যই দিতে হয়, দিয়ে সামনে গজ দিয়ে দুটো সুতা নাকের মধ্যে বাঁধে দিয়ে এটাকে সিকিউর করে দিতে হয়। এটা হলো পোস্টেরিয়র নেজাল প্যাকিং, আর ওটা হলো অ্যান্টেরিয়র নেজাল প্যাকিং। কাজেই আমরা এই নেজাল ডিফর্মিটি কারেক্ট করার জন্য রাইনোপ্লাস্টি নিয়ে একটু কথা বলে, পরবর্তীতে আমরা নাকের পারফোরেশন নিয়ে, সেপ্টাল পারফোরেশন নিয়ে কথা বলবো। নেজাল ডিফর্মিটি কারেকশনকে বলে রাইনোপ্লাস্টি। আমাদের ইএনটি সার্জনরা রাইনোপ্লাস্টি সবাই, তাদের জেনারেল ইএনটি সার্জন হিসেবে সবারই স্কিল আছে এটা করার, কিন্তু খুব ডিফিকাল্ট গুলো আমরা অনেক সময় করতে পারি না, আর অনেক সময় ধরিও না ভয়ে কিছু কিছু, কারণ রাইনোপ্লাস্টির হিস্ট্রি কিন্তু অনেক কঠিন। কারণ হলো ইউকেতে ওনারা যে আমাদের স্কট ব্রাউন হলো আমাদের মেইন বই, আমরা পোস্ট গ্রাজুয়েশনে পড়ি, সেই বইয়ের রাইনোপ্লাস্টির চ্যাপ্টারের শুরু থেকেই বলছে যে 8 ENT surgeons of England has been reported to be stabbed and killed by the aggrieved patients। মানে রোগীরা রাগ করে নাক ঠিকমতো ঠিক হয় নাই বলে এই মানে 8 জন ইএনটি সার্জনকে এই পর্যন্ত হিস্ট্রিতে ব্রিটিশের মতো দেশেও মাইরে ফেলছে। এবং আমরা কোরিয়ান একজন রাইনোপ্লাস্টিক সার্জনের সাথে আমাদের দেশে আসছিল, সে ওর সাথে কথা হয়েছিল, ওর একটা কনফারেন্সও গেছিলাম আমরা, এবং তাকে যখন জিজ্ঞেস করলাম যে তোমার ব্যাড এক্সপিরিয়েন্স বলো, সে বলছে যে মার খায় নাই, কিন্তু অনেকবার মার খাইতে লাগছে এবং অনেকবারই রুগীদের টাকা পয়সা ফেরত দিছে। রাইনোপ্লাস্টিতে মানুষের ডিসস্যাটিসফ্যাকশন বেশি, যেমন এটার অবশ্য সাইকোলজিক্যাল প্রবলেমও আছে মানুষদের। আমি রাইনোপ্লাস্টি অপারেশনটা কি, এটার একটা ছোট্ট এমিনেটেড ভিডিও আছে, আমি এটা একটু দেখাতে চাচ্ছি। In this movie, I'll be telling you about Dr. Gunja Oztuk's closed rhinoplasty operation. Due to improvements in technology, performing rhinoplasty without chisel and surgical hammer is possible. Your nose will be photographed in 8 different angles, and the possible after-surgery look of your nose will be displayed to you in 3D simulation. With closed rhinoplasty technique, nasal humps can be removed, nose tip can be lifted, curvature of nose bridge can be straightened, asymmetry in the nostrils can be fixed. Right along with those, if you have concha or deviation problems, they can be treated in the same session. Closed rhinoplasty technique won't leave any visible scars on the tip of the nose. Structure of nose contains nasal bone, upper alar cartilage, lower alar cartilage, and in the middle line, nasal septum. Under general anesthesia, with intranasal chisels, upper and lower alar cartilages will be relocated in the middle part. Nasal hump will be removed without hammer by using special equipment. Following this process, nasal bridge will be rasped. After the hump is removed from the nasal bridge, right and left side of the septum will be cut vertically, and then double-sided horizontal cuts will be done at the top of the nasal bone. For achieving an aesthetic side view of the nose, upper side of the lower alar wings will be removed.
After this step, cartilage grafts taken from the septum will be relocated either side of the upper septum. The vertical cartilage graft, which will be placed in the nose tip, and lower alar cartilages are shaped with stitches, thus looseness of nose tip and asymmetries of the nostrils are fixed. Cuts on the nose tip will be closed by the anatomically dissolvable stitches, therefore there will be no need for removing stitches. For the final touch of the aesthetic form, lower sides of the nasal bone will be cut downwards. Later, the gap in the nasal bridge will be closed by pushing both sides. For supporting the internal structure on the middle line, silicone leaflets will be placed in both nostrils. After the skin-colored special nasal strips are applied, operation will be finalized with placing thermoplastic splint on the nasal bridge. Now, if you wish, we'll show you before and after images. Nasal hump is removed. Nose tip looseness is fixed. Curvature of the nasal bridge is centralized. Asymmetry of the nostrils are fixed. To learn more, visit www. রাইনোপ্লাস্টি এবং সেপ্টোপ্লাস্টি একসাথে যখন আমরা করি, ও বলছিল কথা এতে যে এগুলো একসাথে করা যায়, এটাকে আমরা বলি সেপ্টো রাইনোপ্লাস্টি। আমরা মেইনলি সেপ্টোপ্লাস্টি করে থাকি বেশি, কিন্তু কখনো কখনো সেপ্টোপ্লাস্টি এবং রাইনোপ্লাস্টি একসাথেও করে থাকি। কেমন, এটা সার্জিক্যাল স্কিল। সেপ্টাল পারফোরেশন, এটা দিয়ে আমাদের মনে হয় আমরা শেষ করব। সেপ্টাল পারফোরেশন, এবং সেপ্টাল পারফোরেশন অনেক কারণে হয়, এবং সেলফ ইনফ্লিক্টেড নোজ প্রিকিং, সিম্পল নোজ প্রিক করতে করতে সেপ্টাল পারফোরেশন হয়ে যায়, স্পেশালি ইন কেস অফ চিলড্রেন এবং ইন কেস অফ অ্যাডাল্ট যাদের ইরিটেশন হয়, এদের মধ্যে এগুলো হয়। আর্ট্রোজেনিক হয়ে থাকে এখানে কর্টারি এবং সার্জারি। কর্টারি সার্জারি ছাড়াও অনেক সময় দেখা যায় যে অ্যাপ্লিকেশন অফ ইন্ডিজেনাস মেডিসিন, আমাদের নাকের ভিতরে যে ইনফিরিয়র টার্বিনেট গুলো দেখে গ্রামের দিকে অনেকেই খুব ভালো ডাক্তারি করেন, ওনারা কিন্তু কেউ ডাক্তার না এবং ডাক্তারি একদিনের জন্য পড়ে না, ওষুধও বিক্রি করে না। কিছু কিছু কবিরাজ জাতীয় লোক ওনারা নাক দেখে বুঝতে পারেন যে নাকের মধ্যে পলিপ হয়েছে, অর্থাৎ সামনের দিকে নাকে যখন অবস্ট্রাকশন থাকে বা ডেভিয়েশন থাকে বা টার্বিনেট হাইপারট্রফি থাকে, ওনারা দেখে কিছু সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায় যেগুলো নাকে করোসিভ, নাকের মধ্যে দিয়ে দেয়। দিয়ে দিলে কখনো দেখা যায় যে শুধু যদি টার্বিনেট হাইপারট্রফি অ্যান্টিরিয়র পড়ে যায় যখন, তখন কারো কারো কিছু রিলিভ হয় সিমটম, কিন্তু আলটিমেটলি তো আর কিন্তু সেপ্টামে যখন দেয় তখন সেপ্টাম পারফোরেশন হয়ে যায়। কাজে এই ধরনের রোগী আমরা অনেক পাই। আর সেপ্টাম ওয়ান্স পারফোরেটেড, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু বি কারেক্টেড। এবং সেপ্টাল পারফোরেশন, কানের পারফোরেশন কারেক্ট করা খুব সহজ, কিন্তু সেপ্টাল পারফোরেশন কারেক্ট করা যায় না। আমরা এখনো দেখছি সারা পৃথিবীতে এটা কারেকশনের জন্য বহু রকমের চেষ্টা, কিন্তু এটা পার্মানেন্টলি থাকে না, এটা আবার রিপারফোরেশন হয়ে যায়। সিপিলিস বা এসএলই বা ম্যালিগন্যান্ট গ্রানুলোমা, হেমাটোমা, অ্যাবসিস, টিউমার, এগুলাতেও কিন্তু পারফোরেশন হয়। আমরা দেখেছি লেপ্রোসি বা লেপাররা তো মানে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোসি, তো এখানেই গ্রো করে বেশি, ঠান্ডা জায়গা বলে, বাতাসে ফ্লো আছে বলে। কাজে এগুলো হলো সেপ্টাল পারফোরেশনের কারণ। পরীক্ষার সময় কয়েকটা কারণ জিজ্ঞেস করলে কয়েকটা বলে দিলেই হলো যে কেন কেন। সার্জারি গুলোই মেইন আমাদের ইম্পর্টেন্ট, এছাড়া ম্যালিগন্যান্ট ডিজিজ হতে পারে, নাজাল প্রিকিং ইয়ে লাগানো। এটা এই যে সেপ্টাম পারফোরেশন হয়ে গেলে এদিক থেকে ওইদিকে দেখাই যাচ্ছে যে এরকম নেজাল সেপ্টাম পারফোরেশন হয়ে গেছে। এবং এই septal perforation hole in the nasal septum, a vertical plane of the tissue separates the nostril। কাজে এটা আমরা আসলে সেপ্টাল পারফোরেশন ঠিক করা যায় না। আমরা এখানে ভাস্কুলারিটির কথা বলছি, যে এখানে যে সেপ্টাল কার্টিলেজ, এখানে যদি পারফোরেশনটা হয় তাহলে আশপাশের কোনো কিছু দিয়ে বা পিছন থেকে বোন এনে বা অন্য জায়গার কার্টিলেজ এনে, কান থেকে কার্টিলেজ এনে, কঙ্কাল কার্টিলেজ এটা ওটা দিয়ে সাপোর্ট দিলেও পরবর্তীতে এটা জোড়া লাগে না, এবং জোড়া লাগলেও এটা পরবর্তীতে দেখেছি যে আমরা এটা থাকে না। কাজেই নোজ প্রিকিং, কোকেইন স্লিভার, কর্টারি, নেজাল প্যাক, স্টেরয়েড স্প্রে, অনেক সময় বলে স্টেরয়েড স্প্রে, কিন্তু আমরা তো মানুষকে 30-40 বছরে স্টেরয়েড স্প্রে ইউজ করতে দেখেছি যারা ঠিক মতো স্প্রে করতে পারে। ইন্ডিজেনাস মেডিসিন অ্যাপ্লিকেশন, সিপিলিস, লেপ্রোসি, টিবি, ম্যালিগন্যান্ট গ্রানুলোমা, অ্যাবসেস, হেমাটোমা, এবং কখনো কখনো দেখা যায় কোনো কারণ নাই তবু পারফোরেশন হয়ে গেছে। এগুলো হলো সেপ্টাল পারফোরেশনের কারণ। এবং ট্রিটমেন্ট তো অ্যাকর্ডিং টু দ্য কজ, পারফোরেশন রিপেয়ার করা খুব সম্ভব হয় না। কি ধরনের সিমটম হয়? নাকের মধ্যে নিঃশ্বাস নিতে হুইসেলের মতো আওয়াজ হয়, ফ্রিকুয়েন্ট ব্লিডিং হয়, ক্রাস্টিং হয়, নাক বন্ধ,
গলার মধ্যে খুশখুশি, কানের মধ্যে ডিসকমফোর্ট, হেডেক, রানি নোজ, এই সমস্ত সিমটম, সব সিমটমই নোজ রিলেটেড, সব সিমটমই পারফোরেশনের কারণে হয়ে থাকে, ইনক্লুডিং ব্লিডিং, ক্রাস্টিং এগুলা। অনেকগুলো ইনভেস্টিগেশন আমরা করে থাকি সিস্টেমিক ডিজিজ গুলো বাদ দেওয়ার জন্য, কখনো আমরা বায়োপসিও নিয়ে থাকি এখান থেকে সিস্টেমিক ডিজিজ গুলো রিকগনাইজ করার জন্য। কাজেই আমরা এদেরকে তখন সিস্টেমিক কিছু ডিজিজ পেলে ফিজিশিয়ানরা অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি এবং আরো অনেক কিছু করা হয়, পিএনকা সিএনকা টেস্ট করা হয়, কোনো ওয়েগনার্স গ্রানুলোমেটোসিস আছে কিনা এগুলো দেখার জন্য। সিস্টেমিক ডিজিজ আমরা এক্সক্লুড করার পরে যদি কোনো কারণ না পাওয়া যায়, ইডিওপ্যাথিক হিসেবে আমরা শুধু nasal dowsing করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, অ্যাকর্ডিং টু দ্য কজ এবং ট্রিটমেন্ট অপশন ফ্রম দ্য treatment options vary from the treatment conservative management closure of the septal perforation. Conservative হলো nasal irrigation, dowsing, use of emollients and humidification. এটা আসলে emollients মানে অ্যান্টিবায়োটিক nasal ointment এখানে পাওয়া যায়। এছাড়া nasal dowsing আমি এটা দেখিয়েছিলাম এর আগে যে হিগিনসন সিরিজ দিয়ে কিভাবে করতে হয়। আমরা যখন অ্যাট্রোপিক রাইনাইটিস সম্পর্কে কথা বলেছি, এদেরকে আসলে কখনো কখনো nasal dowsing করতে হয়। Nasal irrigation can help to alleviate the symptoms of nasal septal perforation. In case of large perforation, যখন বড় বড় পারফোরেশন যখন অনেক বড় হয় এবং সিমটম বেশিও, কখনো কোনো সেপ্টাল বাটন পাওয়া যায়, এগুলো সাইলেস্টিক শীট দিয়ে বানানো, এটা নাকের মধ্যে দিলে দুই দিকের নাকের মিক্সিং হয় না, সিমটম অনেক কমে যায়। কাজেই এটা হিগিনসন সিরিঞ্জের কথা আগেও বলেছিলাম, এটা দিয়ে কিভাবে রিকনস্ট্রাকশন অফ দ্য পারফোরেশন ইজ নট প্র্যাকটিসড, আমরা এখানে করি না, কারণ যতগুলো আমরা করেছি বা আমাদের স্যাররা করেছেন দেখেছি সবগুলাই রিপারফোরেশন হয়ে যায়। বাইরে কেউ কেউ করে দেখেছি আমরা দেশের বাইরে, কিন্তু সবগুলাই আবার পরবর্তীতে দেখেছি যে কোনো অথেন্টিক স্টাডি নাই। দুই চারজনে দাবি করেন আমারগুলো ভালো থাকে, আমরা যখন দেখেছি পরে দেখছি যে কারোটাই ভালো নেই। কেমন? তো আমরা সেপ্টাল পারফোরেশন, ইনফ্যাক্ট আমাদের যে এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো সেপ্টাল ডেভিয়েশন, এবং এই সেপ্টাল ডেভিয়েশনের সাথে অন্য প্রশ্নগুলো আসে। এখানে কিন্তু আমি ওই ইয়েতে হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন বা ইয়েতে কিন্তু বলেছিলাম যে নেজাল ডেভিয়েটেড নেজাল সেপ্টাম যখন কেস হিসেবে আসবে তখন আমরা কিভাবে এগুলা কথা, কিন্তু এখানে দুটো, একটা হলো যেদিকে ডেভিয়েটেড সেই নেজাল ফোসাটা ন্যারো, তার অপোজিট দিকে হলো নেজাল ফোসা রোমি এবং হাইপারট্রফিড ইনফিরিয়র টার্বিনেট। এই ফাইন্ডিং এটুকু দেখে আমরা কেন হাইপারট্রফি হলো, এটা কম্পেনসেটরি হাইপারট্রফি, কি কম্পেনসেট করে, এটা স্ট্রাকচারাল কম্পেনসেশন এবং ফাংশনাল কম্পেনসেশন। স্ট্রাকচারাল কম্পেনসেশন মানে ফ্যাসিসটা খুব বড় হয়ে গেছে, এটা যদি ফ্যাসিসটা একটু ন্যারো হয়ে প্রপারলি বাতাস যেন হিউমিডিফাইড হতে পারে সেই জন্য সারফেস এরিয়া বাড়ানোর জন্য স্ট্রাকচারালি টার্বিনেট হাইপারট্রফি হয়। আর ফাংশনাল কম্পেনসেশন হলো হিউমিডিফিকেশন করা, ক্লিনিং করা, এয়ার কন্ডিশনিং করা বা টেম্পারেচার যোগ করা, এগুলা করার জন্য এটা টার্বিনেটটা কাজ করে। এবং টার্বিনেটকে কিভাবে ম্যানেজ করা হবে, এবং এটা যখন বলা হয় এটাকে আমরা টার্বিনোপ্লাস্টি করি, সাবমিউকোসাল ডায়াথার্মি করি, টার্বিনেক্টমি করি। একদম কিছু কিছু অ্যালার্জিক নোজের মধ্যে যখন টার্বিনেট খুব বড় হয় বা ডেভিয়েশনের জন্য যখন আনইউজুয়ালি বড় হয়, সেপ্টাম মিড লাইনে এনে দিলে একটা নাক টোটালি বন্ধ হয়, তখন আমরা এটাকে টার্বিনোপ্লাস্টি করে দেই। কাজে সাবমিউকোসাল ডায়াথার্মি ইলেকট্রোকটারি আগে করা হতো, যে নাকের সারফেসটা একদম পুড়ে দিলে শুধু বোনটা থাকতো, উপরের মিউকাস এবং পেরিকন্ডিয়াম, পেরিস্টিয়াম, এগুলো যখন আমরা পুড়ে দিতাম তখন কিন্তু এগুলা নাকটা ওয়াইডলি ওপেন হয়ে যেত। কাজেই এটাই আমাদের জন্য আজকের আমরা নাকের এই জিনিস নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আরো ইয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ আমার ক্লাস সুন্দরভাবে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।